Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমরা WBP কনস্টেবল মেইনস 2025 এর ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের সেকেন্ড মক টেস্ট নিয়ে এসেছি যেখানে 25টা কোয়েশ্চেন আছে এবং তোমরা অবশ্যই আমাকে আউট অফ 25 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো কমেন্টে লিখে পাঠাবে এবং তোমরা নিজেরা যদি এই স্কোরটা অ্যানালিসিস করবে নিজেরাই বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনে কোথায় কোথায় ঘাটতি রয়েছে, কোন কোন এরিয়াগুলো বারবার রিভাইজ করতে হবে, কোথায় বারবার ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে and then you can work on it. সো আশা করব প্রত্যেকটা মক টেস্ট তোমরা খুব মাইনিউটলি এবং খুব রিলিজিয়াসলি সলভ করবে, যেরকম পরীক্ষাতে তোমরা প্রশ্নগুলো সলভ করো উইদাউট এনি হেল্প, এবং অবশ্যই তোমরা আমাকে স্কোর জানাবে। তাহলে শুরু করছি আজকের লেসন। The following sentence has been split into 4 segments. Identify the segment that contains a grammatical error. এই যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা চারটে পার্ট আছে, বলতে হবে কোন পার্টে গ্রামাটিক্যাল এরর রয়েছে। I will avail myself with this golden opportunity, no error. এই যে বলছে I will avail myself with this golden opportunity. Avail oneself মানে হচ্ছে কোন একটা সুযোগ নেওয়া, সুবিধে নেওয়া। এই যে সুবর্ণ অপরচুনিটি, সুযোগ, সেটা অবশ্যই আমি গ্রহণ করব, সেটার আমি সুযোগের সদ্ব্যবহার করব। এখন দেখো ভুলটা হচ্ছে এই যে I will avail তারপরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তারপরে যে প্রেপোজিশন বসেছে এটা উইথ হয় না, এখানে অফ বসে, প্রেপোজিশন অফ বসে। সো বি পার্টে ভুল আছে, তাই অপশন বি হবে রাইট আনসার। I will avail myself of this golden opportunity. So option B হবে right answer. নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, সেম কোয়েশ্চেন, চারটে পার্ট আছে সেন্টেন্সে, কোন পার্টে ভুল আছে বলতে হবে। আই লাইক শপিং অ্যান্ড টু ইট আউট, নো এরার। বলছে আই লাইক শপিং, আমি শপিং করতে ভালোবাসি, কেনাকাটা করতে ভালোবাসি, অ্যান্ড টু ইট আউট, এবং বাইরে খেতেও ভালোবাসি। বিষয়টা হচ্ছে আই লাইক শপিং, এটা একটা জিরান্ড রয়েছে, আমি কি করতে ভালোবাসি, শপিং করতে, এটা একটা নাউন, অবজেক্ট হচ্ছে, নাউন হচ্ছে এটা, এবং এটা জিরান্ড হচ্ছে, সব ভার্বের সাথে আইএনজি বসানো আছে এবং সেটা নাউনের মতো বিহেভ করছে, তো তখন থেকে আমি জিরান্ড বলবো। এখন এই যে এখানে জিরান্ড রয়েছে, তারপরে একটা অ্যান্ড বসানো রয়েছে, তারপরে আবার একটা ভার্ব আছে, তাহলে এই রকম ক্ষেত্রে আমি এই যে জিরান্ড বসেছে একবার, অ্যান্ড এর পরে আবারও কিন্তু জিরান্ড বসাতে হবে, অর্থাৎ অ্যান্ড এর আগে এবং পরে একই ভার্বের ফর্ম বসাতে হবে। সুতরাং আই লাইক শপিং অ্যান্ড এখানে যেটা বলছে টু ইট, এটা ইনফিনিটিভ দেওয়া ছিল, সেটাকে জিরান্ডে পরিণত করলে হবে ইটিং, ইটিং আউট। সো আই লাইক শপিং অ্যান্ড ইটিং আউট, এটা হবে সঠিক উত্তর, তাই পার্ট সি তে ভুল আছে, সো অপশন সি হবে রাইট আনসার। এটাকে বলা হয় প্যারালালিজম, অর্থাৎ দুটো দিকেই একই জিনিস থাকছে, অ্যান্ড এর আগেও থাকছে জিরান্ড, অ্যান্ড এর পরেও থাকছে জিরান্ড। সো আই লাইক শপিং অ্যান্ড ইটিং আউট, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান তোমাকে চুজ করতে হবে। এখানে এম্বারেসড এর চারটে বানান দেওয়া আছে। দেখো এম্বারেসড যেটা রয়েছে সেখানে EMBARASED, এটা সঠিক উত্তর নয়, এখানে ডাবল এস আছে কিন্তু ডাবল আর ও হওয়া উচিত, তাই অপশন বি ও সঠিক নয়। এখানে ডাবল আর আছে কিন্তু একটা এস আছে, এটাও ভুল, সঠিক উত্তর হবে অপশন এ এম্বারেসড, EMBA ডাবল আর এ ডাবল এস ইডি, এখানে ডাবল আর ডাবল এস, এম্বারেস। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, হি ওয়াজ রেইজড ইন আ ভেরি পুয়ার ফ্যামিলি, খুব গরিব ফ্যামিলিতে তাকে বড় করা হয়েছিল, হি ওয়াজ রেইজড, তাকে বড় করা হয়েছিল, লালন পালন করা হয়েছিল। রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ আ ফ্রেজাল ভার্ব, এই যে রেইজড ভার্বটা রয়েছে এটাকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে। brought on, brought up, brought out, brought forth. brought forth যেটা আছে এটার মিনিংটা হচ্ছে কোনো কিছু প্রডিউস করা, উৎপাদন করা, উৎপন্ন করা, ঠিক আছে, বা গিভ বার্থ টু, অর্থাৎ কাউকে জন্ম দেওয়া, সেটার মানেও কিন্তু ব্রিং ফর্থ হয়।
তাহলে এটাও সঠিক উত্তর হবে না। অপশন বি তে বলছে ব্রট আপ। দেখো ব্রট আপ মানে হচ্ছে কাউকে লালন পালন করা, রিয়ার্ড করা, লালন পালন করা। তাহলে এক্ষেত্রে কিন্তু রেইজ করা বা কাউকে লালন পালন করা, পালিত করা আর এটা ব্রট আপ দুটো সেম, সুতরাং অপশন বি হবে রাইট আনসার। অপশন সি তে বলছে ব্রট আউট। ব্রট আউট মানে কোনো কিছু পাবলিশ করা বা প্রকাশিত করা, কোনো বই পাবলিশ করা, এটা সঠিক উত্তর হবে না। ব্রট অন, ব্রট অন মানে কোনো ঘটনা ঘটানো, কজ টু হ্যাপেন, কোনো ঘটনা ঘটানো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি ব্রট আপ। Question number 5, you are advised not to get involved in this agreement. You are advised, তোমাকে উপদেশ দেওয়া হলো not to get involved in this agreement, এই agreement তুমি একদমই ইনভলভড হবে না। Replace the underlined word with a phrasal verb. এই যে get involved in অর্থাৎ কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়া, কোনো কিছুতে ইনভলভড হওয়া, এটাকে একটা phrasal verb দিয়ে রিপ্লেস করতে বলছে enter into, drag on, figure out, gain on। দেখো গেইন অন, গেইন অন মানে হচ্ছে যখন তুমি কাউকে ধরো চেস করছো, ধাওয়া করছো, ঠিক আছে, এবং তুমি তাকে প্রায় ধরে ফেললে, তখন তাকে গেইন অন বলে, এটা সঠিক উত্তর হবে না। ফিগার আউট, ফিগার আউট মানে তুমি কোনো কিছু বোঝার চেষ্টা করছো, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছো, এটাও সঠিক উত্তর হবে না। ড্র্যাগ অন, ড্র্যাগ মানে কাউকে টেনে নিয়ে আসা, তাহলে ড্র্যাগ অন মানে কোনো কিছুকে স্ট্রেচ করা, মানে কোনো একটা বিষয়কে বারবার সেটাকে তুমি কি করছো, দীর্ঘায়িত করছো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ এন্টার ইনটু, অর্থাৎ কোনো কিছুর মধ্যে প্রবেশ করা। দেখো এন্টার শব্দটার পরে আমরা প্রেপোজিশন ইনটু বসাই যদি সেটা কোনো একটা এগ্রিমেন্টের মধ্যে প্রবেশ করছো, একটা ঝগড়ার মধ্যে তুমি প্রবেশ করলে, এরকমটা বোঝায়, ঝগড়ার মধ্যে ইনভলভড হওয়া, এগ্রিমেন্টে ইনভলভড হওয়া, সেরকম বোঝায়। কিন্তু যদি একটা কোনো ক্লোজড স্পেস বা একটা বদ্ধ জায়গার মধ্যে তুমি প্রবেশ করছো, তখন তুমি এন্টার বলো, তাহলে ইনটু হবে না। যেমন এন্টার দ্য হোম বা এন্টার দ্য রুম, ঘরের মধ্যে প্রবেশ করে, ঘর একটা আবদ্ধ জায়গা, সেখানে কিন্তু এন্টারের পরে প্রেপোজিশন ইনটু বসছে না। কিন্তু যখন তুমি একটা এগ্রিমেন্ট বা কোনো একটা ডিসিশন বা কোনো একটা আর্গুমেন্ট কনফ্লিক্টের মধ্যে ইনভলভ হচ্ছ, তখন এন্টার ইনটু বলা যায়। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 6, select the most appropriate option to fill in the blank. It is difficult to sail dash the current. It is difficult, খুব কঠিন, to sail মানে নৌকো চালিয়ে যাওয়া, জাহাজ চালিয়ে যাওয়া, দি কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে যে জলের স্রোত, তাহলে জলের স্রোতের কি হবে, যে নৌকোটা চালিয়ে যাওয়াটা ডিফিকাল্ট, যখন জলের বিপরীতে যাওয়া যায়, মানে জলের স্রোতের বিপরীতে যাওয়া হয়, তখনই কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় নৌকো চালানো। সুতরাং এখানে দেখতে হবে কোন অপশনটা সঠিক হচ্ছে, থ্রু, বাই, ডেসপাইট, अगेंस्ट। দেখো থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, এখানে থ্রু কিন্তু সঠিক নয়, মানে জলের স্রোতের মধ্যে দিয়ে যাওয়াটা ডিফিকাল্ট নয়, স্রোতের বিপরীতে যাওয়াটা ডিফিকাল্ট। ডেসপাইট মানে সত্ত্বেও, এখানে সত্ত্বেও কোনো কনটেক্সটে আসছে না, সঠিক উত্তর হবে অপশন ডি अगेंस्ट। সঠিক উত্তর হবে অপশন ডি अगेंस्ट। ইট ইজ ডিফিকাল্ট টু সেল अगेंस्ट দি কারেন্ট, এটা হচ্ছে খুবই ডিফিকাল্ট যে তুমি সমুদ্র স্রোত বা জলের স্রোতের বিপরীতে তুমি নৌকো চালাচ্ছ, জাহাজ চালাচ্ছ। সো ইট ইজ ডিফিকাল্ট টু সেল अगेंस्ट দি কারেন্ট, অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। Question number 7, select the most appropriate question tag from given options to fill in the blank. বলা হয়েছে question tag কোনটা সঠিক হবে। I am happy, আমি খুব সুখে আছি। বলা হচ্ছে am not I, don't I, aren't I, haven't I, কোনটা সঠিক হবে। দেখো ট্যাগ কোয়েশ্চেন যখন তুমি তৈরি করছো, তখন তোমাকে প্রথমে হেল্পিং ভার্ব বসাতে হয়, তারপরে তোমাকে সাবজেক্টের প্রোনাউন বসাতে হয়, ঠিক আছে। এবার যদি সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভ হবে। এখানে আই অ্যাম হ্যাপি যেহেতু একটা পজিটিভ সেন্টেন্স, তাই ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, নট যুক্ত হবে হেল্পিং ভার্বের পরে। এখানে দেখো বি ভার্ব রয়েছে, যেটা অ্যাম, সেটা হেল্পিং ভার্ব হয়, মেইন ভার্ব হয়। এখানে অ্যাম, তাহলে অ্যাম এর সাথে নট বসাতে হবে, তাহলে অ্যাম নট এবং প্রোনাউন আই রয়েছে, কিন্তু এটা সঠিক হবে না,
কারণ এই যে am not I, am't I এরকম বলা হয় না, আমরা এখানে আর বসাবো। যদিও I এর পরে আর হয় না, তবুও ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা am not না করে আর এর সাথে নট বসিয়ে aren't I লিখবো। তাই সঠিক উত্তর হবে অপশন সি। I am happy, ট্যাগ কোয়েশ্চেন হবে বা কোয়েশ্চেন ট্যাগ হবে aren't I, I এর পরে am বসিয়ে যেটা am not সেটা বসানো হয় না, এখানে আর বসানো হবে। এটা একটা এক্সেপশনাল কেস, তাই খুব ভালো করে এটা মনে রাখবে। Question number 8. A sentence has been given in direct indirect form. Out of the four alternatives, select the one which best expresses the same sentence in indirect কিংবা direct form. সেন্টেন্সটা দেওয়া আছে, সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট বলা নেই, তোমাকে বুঝতে হবে এবং বুঝে তার আনসারটা করতে হবে। হি টোল্ড দ্য বয় নট টু সিট হিয়ার, সে ছেলেটাকে বললো এখানে না বসতে। ডেফিনেটলি এটা একটা ইনডাইরেক্ট স্পিচে আছে, সেখান থেকে ডাইরেক্টের চারটে অপশন দেওয়া আছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক। দেখো, যখন তুমি কাউকে বলছো নট টু সিট হিয়ার, এই যে সেন্টেন্সটা টু প্লাস V1 ইনফিনিটিভ বসানো হয়েছে এখানে, এগুলো ইউজুয়ালি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে বসাই, ন্যারেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সে বসানো হয়। এবং এই যদি একটা নট আছে তাহলে এটা একটা নেগেটিভ ইম্পারেটিভ, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্পারেটিভ বসানো আছে। এবার যখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্স লেখা হয় তখন কিন্তু আলটিমেটলি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি, এবং ইম্পারেটিভ সেন্টেন্স লেখার নিয়ম হচ্ছে প্রথমে V1 বসানো হয়, তারপরে বাদবাকি অংশ থাকছে, এখানে কিন্তু সাবজেক্ট বসানো হয় না। ওকে, সো V1 যদি বসানো হচ্ছে, মেইন ভার্বটা বসানো হচ্ছে, তাহলে যখন নেগেটিভ আছে তাহলে অবশ্যই আমার সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা ডু ভার্ব আসবে, একটা ডু এর সাথে নট আসবে, ডোন্ট আসবে কিংবা ডাজন্ট আসবে। ঠিক আছে, এখানে দেখো হি টোল্ড দ্য বয়, সে ছেলেটাকে বলল, অ্যাকচুয়ালি আমরা যখন নেগেটিভ করবো ইম্পারেটিভ তখন ডু আসবে, ডাজন্ট আসবে না। সো ডোন্ট, ডোন্ট, ঠিক আছে। এবার দেখো প্রথমে ডোন্ট আসছে, তাহলে হি টোল্ড এর বদলে আমরা সেইড টু বসাতে পারি, হি সেইড টু দ্য বয়। ডোন্ট, এখানে দেখো ডিডন্ট বলছে, পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্সে হবে না, তাহলে এ এবং অপশন সি দুটোই কিন্তু ভুল হলো, কারণ এটা পাস্ট টেন্সে হবে না। এরপরে যেটা সঠিক হতে পারে সেটা বি এবং ডি, এখানে কিন্তু বলছে ডোন্ট, এখানে বলছে ডোন্ট। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বলি যে ডোন্ট প্রেজেন্ট টেন্সে সিট, এবং এখানে বলছে দেয়ার, এখানে বলছে দেয়ার, ডোন্ট সিট দেয়ার, এখানে ছিল দেয়ার, দেয়ারটা যদি থাকে তাহলে ডাইরেক্ট স্পিচে সেটা কিন্তু হেয়ার হয়ে যাওয়ার কথা, তাহলে অপশন ডি হবে রাইট আনসার। হি সেড টু দ্য বয় ডোন্ট সিট হেয়ার, হি সেড টু দ্য বয় ডোন্ট সিট হেয়ার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি হবে রাইট আনসার। Question number 9. The following sentence has been split into 4 segments. Identify the segment that contains a grammatical error. কোন পার্টে ভুল আছে? He told us that he has not read the book. No error. দেখো, he told us, এটা অবশ্যই এখানে কিন্তু ন্যারেশন চেঞ্জ করা আছে, he told us that he has not। এখানে যখন দেখছো রিপোর্টেড স্পিচটা তোমার রিপোর্টিং স্পিচটা রয়েছে পাস্ট টেন্সে, তখন রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সে হবে, তাহলে এক্ষেত্রে হ্যাজ যেটা আছে হ্যাজ হবে না, এখানে হ্যাড নট রেড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো হি টোল্ড আস দ্যাট হি হ্যাড নট রেড দ্য বুক, সো অপশন বি হবে রাইট আনসার। অপশন বি তে এখানে ভুল রয়েছে বি পার্টে, সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, ডোন্ট টাচ দিস সুইচ, এই সুইচটা টাচ করবে না। দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দি গিভেন সেন্টেন্স ইজ, এখানে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ডোন্ট টাচ দিস সুইচ। অপশন এতে বলছে দিস সুইচ ডাজ নট বি টাচড, বি তে বলছে দ্য সুইচ মাস্ট নট বি টাচড, সি তে বলছে দ্য সুইচ ডোন্ট বি টাচড, ডি তে বলছে দ্য সুইচ নিড নট বি টাচড। বলছে সুইচটা টাচ করো না, এখানে কিন্তু একটা ইম্পারেটিভ সেন্স রয়েছে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন প্যাসিভ ভয়েস করছে তখন ডাজ নট বি বা ডোন্ট বি এগুলো আসবে না। ঠিক আছে, সেই সেন্সটাকে কাজে লাগাতে হবে তোমায়। এবার দেখো, যখন কাউকে বলছে এটা টাচ করো না, তার মানে অবশ্যই তোমার টাচ করাটা ঠিক নয়, তুমি টাচ করবে না, এবং সেটা কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে তুমি অবশ্যই টাচ করবে না। সেক্ষেত্রে আমরা এখানে মোডাল মাস্ট নিয়ে আসা হচ্ছে, দিস সুইচ মাস্ট নট বি টাচড,
মাস্ট নট বি টাচড। মোডালের সাথে বি বসানো হয় এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়, যেহেতু নেগেটিভ তাই একটা নট বসানো হয়েছে। সো অপশন বি হবে রাইট আনসার। দিস সুইচ মাস্ট নট বি টাচড। এখানে নিড আছে, নিড নট বি টাচড কিন্তু করার দরকার নেই, কারণ যখন তুমি এখানে নিড করছো মানে টাচ করার প্রয়োজন নেই, এখানে কিন্তু প্রয়োজন নেই সেন্সটা আসছে না, টাচ করবে না মানে অবশ্যই টাচ করবে না। সো এক্ষেত্রে সেন্সটাকে কাজে লাগালে অপশন বি হবে রাইট আনসার। দিস সুইচ মাস্ট নট বি টাচড। কোয়েশ্চেন নাম্বার 11, ইউ আর রিকোয়েস্টেড টু পারমিট হিম। ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে রিকোয়েস্ট করা হয়েছে, টু পারমিট হিম, ইনফিনিটিভ যুক্ত আছে রিকোয়েস্টেড এর পরে। ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে কিন্তু একটা ফর্ম রয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভে নিয়ে যেতে। দেখো ইউ আর রিকোয়েস্টেড এটা অবশ্যই প্যাসিভে আছে, ঠিক আছে। প্লিজ পারমিট হিম, আই রিকোয়েস্ট ইউ টু পারমিট মি, হি রিকোয়েস্ট টু পারমিট হিম, আই প্লিড ইউ টু পারমিট হিম। দেখো ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তুমি তাকে পারমিট করো, কিন্তু এখানে বিতে বলছে আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করি, টু পারমিট মি, আমাকে পারমিট করতে, না এখানে কিন্তু তাকে পারমিট করার কথা হচ্ছে, তাহলে এটা উল্টো হয়ে গেল, অপশন বিটা ভুল হচ্ছে। তারপরে বলছে হি রিকোয়েস্ট, সে অনুরোধ করে, টু পারমিট হিম, তাকে পারমিট করতে, না হি রিকোয়েস্ট নয়, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে। সো এক্ষেত্রে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স বলি তখন কিন্তু আমরা প্রথমেই V1 লিখি, আমরা সাবজেক্টটা লিখি না, উচ্চ থাকে। সেক্ষেত্রে অপশন এ দেখো বলছে পারমিট হিম, তাকে অনুমতি দাও, এবং যেহেতু এটা রিকোয়েস্টেড আছে তার মানে এখানে প্লিজ বলতে হবে। সব থেকে বড় ক্লু হচ্ছে রিকোয়েস্ট আছে তার মানে প্লিজ বলতে হবে তোমাকে, অর্থাৎ এটা অ্যাক্টিভে প্লিজ ছিল, প্যাসিভে করার সময় ইউ আর রিকোয়েস্টেড হয়ে গেছে, তাই জন্য অপশন এ হবে রাইট আনসার। প্লিজ পারমিট হিম, দয়া করে তাকে অনুমতি দেওয়া হোক। তাহলে প্লিজ পারমিট হিম, এখানে আমরা অবশ্যই রিকোয়েস্টেড আছে বলে প্লিজ কথাটা দরকার, এবং অপশন এ তেই একমাত্র প্লিজ রয়েছে। সো অপশন এ হবে রাইট আনসার, প্লিজ পারমিট হিম। কোয়েশ্চেন নাম্বার 12, আ ট্রাক ড্যাশ ভেজিটেবলস র্যান ইনটু আ বাস। একটা ট্রাক ভেজিটেবলস শাকসবজি র্যান ইনটু আ বাস, একটা বাসের সাথে ধাক্কা মারে। এখানে দেখো একটা মেইন ভার্ব আছে র্যান ইনটু, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, তাহলে এখানে যেটা রয়েছে এটা অবশ্যই কিন্তু একটা পার্টিসিপল হবে। তাহলে এখানে অবশ্যই একটা পার্টিসিপল হবে যে একটা ট্রাক যেটা কিনা ভেজিটেবলস নিয়ে যাচ্ছিল ধাক্কা মারলো বাসের সাথে। তাহলে এক্ষেত্রে আমাদের একটা পার্টিসিপল যুক্ত করতে হবে এবং সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যে ট্রাকটা নিয়ে যাচ্ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এবং প্রেজেন্ট পার্টিসিপলটা করা হয় ভার্বের এক নাম্বার ফর্মের সাথে আইএনজি। সো ক্যারি হবে না, ক্যারিড হবে না, টু ক্যারি হবে না, সঠিক উত্তর হবে ক্যারিং। তাহলে আর ট্রাক ক্যারিং ভেজিটেবলস, একটা ট্রাক যেটা ভেজিটেবলস নিয়ে যাচ্ছিল, একটা ট্রাক যেটা ভেজিটেবলস নিয়ে যাচ্ছিল, ক্যারিং ভেজিটেবলস র্যান ইনটু আ বাস। এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল বসাবো যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ট্রাকের সম্পর্কে বলা হচ্ছে ট্রাকটা যেটা ভেজিটেবলস নিয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারবো এবং সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 13, which one among the options is not a synonym of loathe? লোধের সিনোনিম কোনটা নয়? দেখো লোধ কথাটির অর্থ হচ্ছে কাউকে তুমি হেট করছো, কাউকে হেট করা, ঠিক আছে, টু হেট, কাউকে হেট করা, ঘৃণা করা। অপশন এতে বলছে লোধ, অপশন বি অ্যাভর, অপশন সি হেট, অপশন ডি ডিটেস্ট। এখানে দেখো লোধ আর একটা শব্দ আছে লোথ, এই লোথ আর এই লোথের উচ্চারণটা কিন্তু বানানটা আলাদা, এখানে একটা লাস্টে ই রয়েছে, এখানে কোনো ই নেই। এই যে লোথ LOATH, এটার অর্থ হচ্ছে রিলাক্টেন্ট, অর্থাৎ অনিচ্ছুক, রিলাক্টেন্ট। এটা কিন্তু সঠিক নয়, কারণ দেখো এখানে সিনোনিম এটা হচ্ছে না, এটা কিন্তু সিনোনিম হচ্ছে না, কারণ এখানে ছিল ঘৃণা করা, এখানে রিলাক্টেন্ট, অনিচ্ছুক, দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা সিনোনিম নয়। অপশন বি তে বলছে অ্যাভোর, অ্যাভোর মানে ঘৃণা করা, হেট মানে ঘৃণা করা, ডিটেস্ট মানে ঘৃণা করা। তাহলে এই তিনটেই বি, সি এবং ডি অপশন তিনটেই সিনোনিম। একমাত্র সিনোনিম নয় সেটা হচ্ছে অপশন এ লোথ।
তাহলে অপশন এ হবে রাইট আনসার। লোথ মানে হচ্ছে রিলাক্ট্যান্ট। কোয়েশ্চেন নাম্বার 14, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট। কেউ একজন প্রিটেন্ড করে, ভান করে, টু বি তেমনটা হতে, হোয়াট হি ইজ নট যেটা সে নয়। অর্থাৎ কোনো মানুষ সে যা নয় সেটাই বলে সে প্রিটেন্ড করে, ভান করে, তাকে কি বলা হয়? ক্রোকোডাইল, ফ্ল্যাটার্ড, হিপোক্রিট, কাউন্টারফিটার। ক্রোকোডাইল মানে কুমির সঠিক হবে না। ফ্ল্যাটার্ড মানে হচ্ছে যে খুব তোষামোদ করা হয়েছে কাউকে, সে আহ্লাদে আটখানা হয়ে গেছে, এটা হবে না। কাউন্টারফিটার, কাউন্টারফিট মানে যে জাল করে, কোনো নকল নোট জাল, তাহলে কাউন্টারফিটার যে জাল করে, নকল করে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, হিপোক্রিট। হিপোক্রিট মানে হচ্ছে যে মুখে এক কথা বলে বাট আসলে সে অন্য একজন মানুষ, তাকে বলা হয় হিপোক্রিট। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, অশোক হ্যাড অল ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। অশোকের সমস্ত বন্ধুরাই হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। এই যে আন্ডারলাইন করা ইডিয়াম, তাহলে অর্থটা কি? ফ্রেন্ডস হু ফেস ডিফিকাল্টিস কামলি, এমন বন্ধুরা যারা বিপদের মুখে খুব শান্তভাবে বিপদকে মোকাবিলা করে। বিতে বলছে ফেভারেবল ফ্রেন্ডস, খুব ভালো পছন্দের বন্ধু। সিতে বলছে ফ্রেন্ডস হু ডেজার্ট ইউ ইন ডিফিকাল্টিস, সে সমস্ত বন্ধুরা যারা বিপদের মধ্যে তোমাকে একা ফেলে চলে যায়। ডিতে বলছে রিলায়েবল ফ্রেন্ডস, খুব বিশ্বস্ত বন্ধু। দেখো ফেয়ার ওয়েদার মানে ভালো সময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। সুসময় মানে যখন তোমার সুসময় চলে লাইফে তখন তারা তোমার সঙ্গে থাকে, যখনই তোমার কোনো ডিফিকাল্টিজ আসে, কোনো প্রবলেমে পড়ো, তখন তোমাকে তারা একা ছেড়ে চলে যায়। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রেন্ডস হু ডেজার্ট ইউ ইন ডিফিকাল্টিস, যারা তোমাকে বিপদের মধ্যে একা ফেলে চলে যায়। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, অ্যান্টোনিম অফ ক্রনিক। ক্রনিক শব্দটার অ্যান্টোনিম কি হবে? প্যাথেটিক, ক্যারেক্টারিস্টিক্স, টেম্পোরারি, মাইল্ড। ক্রনিক মানে হচ্ছে যেটা বারবার করে হচ্ছে, রিপিটেটিভলি হচ্ছে, বারবার করে হচ্ছে, তাকে বলে ক্রনিক। প্যাথেটিক মানে খুবই দুর্দশাগ্রস্ত, সঠিক হবে না। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, সঠিক হবে না। মাইল্ড মানে খুবই মৃদু, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন সি, কারণ এখানে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বলতে বলেছে। তাহলে ক্রনিক মানে যেটা অনেকক্ষণ ধরে এক নাগাড়ে হচ্ছে, বারবার করে হচ্ছে, সেটার বিপরীত হবে টেম্পোরারি বা ক্ষণস্থায়ী। টেম্পোরারি বা ক্ষণস্থায়ী যেটা অল্প কিছুক্ষণের জন্য, বারবার করে হচ্ছে না বা এক নাগাড়ে হচ্ছে না। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, টেম্পোরারি। কোয়েশ্চেন নাম্বার 17, নান ক্যান কোক্স হিম টু ডু দিস। নান ক্যান কোক্স হিম, কেউ তাকে কোক্স করতে পারে না। কোক্স মানে পারসুয়েড করা, কোক্স মানে পারসুয়েড করা। পারসুয়েড মানে হচ্ছে যখন তুমি কাউকে কি করছো, রাজি করছো। পারসুয়েড করা মানে রাজি করা, কোক্স মানে কাউকে রাজি করানো। বলছে সিনোনিম অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড, প্যাসিফাই, পানিশ, পারসুয়েড, প্লিজ। সঠিক উত্তর হবে অপশন সি, পারসুয়েড বা কাউকে রাজি করানো, কাউকে অ্যাগ্রি করানো। প্যাসিফাই মানে কোনো কিছুকে শান্ত করা, এটা সঠিক হবে না। পানিশ মানে শাস্তি দেওয়া, সঠিক হবে না। প্লিজ মানে সন্তুষ্ট করা, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন সি, কাউকে রাজি করানো বা পারসুয়েড। Question number 18. Select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. Ramesh is owning a beautiful house in Noida. নয়ডাতে রমেশের একটা খুব সুন্দর বাড়ি আছে। এই যে is owning, এইটাকে বলা হচ্ছে তোমাকে রিপ্লেস করতে did owned, owns, has owning, was owned. রমেশের বাড়ি আছে, এই যে own ভার্বটা আছে বা possess ভার্বটা আছে, এই ভার্বগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্সে বসানো যায় না। এই ভার্বগুলোকে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে বসাতে হবে। এখানে কিন্তু আমরা মানে কন্টিনিউয়াস টেন্সে এটাকে বসানো যায় না। তাহলে এখানে বলছি রমেশের একটা বাড়ি আছে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আমরা ওনস বলবো। এখানে রমেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে এবং এখানে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সই বসাবো। রমেশ ওনস আ বিউটিফুল হাউস ইন নয়ডা। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, এখানে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, copying someone else's work and trying to submit it as your own.
অন্য কারোর লেখাকে তুমি কপি করছো এবং নিজের লেখা বলে তুমি সাবমিট করছো, তাকে কি বলা হয়? প্লাজিয়ারিজম, পলিগ্যামি, প্রিয়াম্বল, এক্সটেম্পোর। কারোর লেখা কপি করে টুকে দিয়ে নিজের লেখা বলে চালানো, এটাকে কি বলে? অপশন ডিতে বলছে এক্সটেম্পোর মানে তাৎক্ষণিক বক্তৃতা, সঠিক হবে না। প্রিয়াম্বল মানে প্রস্তাবনা, এটা সঠিক উত্তর হবে না। পলিগ্যামি, গ্যামাস মানে হচ্ছে বিয়ে, ম্যারেজ, পলি মানে অনেকগুলো মানে বহু বিবাহ, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ প্লাজিয়ারিজম, মানে তুমি অন্যের লেখাকে নিজের লেখা বলে চালাচ্ছ, তাকে বলা হয় প্লাজিয়ারিজম। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 20, appropriate antonym of the underlined word. Addiction of drugs proved detrimental for his health. Addiction of drugs অর্থাৎ ড্রাগের যে নেশা বা আসক্তি সেটা প্রমাণিত হয়েছিল খুব ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকারক হিসেবে, ফর হিজ হেলথ তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হিসেবে প্রমাণিত হয়েছিল। এই যে ডেট্রিমেন্টাল শব্দটা অ্যান্টোনিম কি? ইম্পার্শিয়াল, পোটেনশিয়াল, বেনিফিশিয়াল, ডিফারেন্সিয়াল। ইম্পার্শিয়াল মানে বলতে পারো যে নিউট্রাল, অর্থাৎ সে কারোর পক্ষেই কিন্তু কোন রকম পক্ষপাতিত্ব করছে না, নিরপেক্ষ আছে, ইম্পার্শিয়াল, এটা সঠিক উত্তর হবে না। পোটেনশিয়াল কারোর মধ্যে সম্ভাবনা আছে কোনো কিছুর, এটা সঠিক উত্তর হবে না। ডিফারেন্সিয়াল বিপরীত মানে বিভিন্ন রকমের, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি বেনিফিশিয়াল মানে উপকারী। তাহলে ডেট্রিমেন্টাল যদি হয় অপকারী বা ক্ষতিকারক, তাহলে বেনিফিশিয়াল মানে উপকারী, এটা হচ্ছে তার অ্যান্টোনিম। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 21, select the most appropriate meaning of the underlined idiom. We prefer going to movies once in a blue moon. আমরা পছন্দ করি সিনেমা দেখতে, মুভি যেতে once in a blue moon. Once in a blue moon ইডিয়ামটি অর্থ কি? Very rarely, very amazingly, very diligently, very often. Once in a blue moon মানে হচ্ছে খুব কম, কদাচিৎ, ভীষণ রকম কম, ঠিক আছে, মানে খুব কদাচিৎ, ঠিক আছে। সো এখানে অপশন ই হবে সঠিক উত্তর, ভেরি রেয়ারলি মানে একদমই সবসময় নয়, ঠিক তার অপোজিট, কদাচিৎ, কখনো সখনো একবার, কদাচিৎ। সো ভেরি রেয়ারলি অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22, রিঅ্যারেঞ্জ দি পার্টস অফ দি সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। সেন্টেন্সের তিনটে পার্ট আছে পি কিউ আর, এটাকে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। দি আর্ট অফ, শিল্প, কিসের শিল্প? পিতে বলছে এফার্টস অ্যান্ড প্র্যাকটিস, প্রচেষ্টা এবং প্র্যাকটিস। কিউতে বলছে ফ্রুট অফ পারসিস্টেন্ট অর্থাৎ লেগে থাকার যে ফসল। আর বলছে এফেক্টিভ প্রেজেন্টেশন ইজ দি অর্থাৎ খুব একটা কার্যকরী যে প্রেজেন্টেশন সেটা হয়। দেখো দি আর্ট অফ, আর্ট অফ শিল্প, কিসের শিল্প? এফেক্টিভ প্রেজেন্টেশন। তাহলে সাবজেক্ট হয়ে গেল দি আর্ট অফ এফেক্টিভ প্রেজেন্টেশন, এখানে আর দিয়ে শুরু করতে হবে এবং আর দিয়ে শুরু করলে তাহলে ডি অপশন এবং ই অপশন প্রথমেই কাটা, আর রয়েছে বি তে এবং সি তে, আর দিয়ে শুরু হলো। তাহলে দি আর্ট অফ এফেক্টিভ প্রেজেন্টেশন ইজ দি, দি কি হচ্ছে? এফার্টস অফ প্র্যাকটিস নয়, ফ্রুট অফ, কিসের ফসল? এই যে এফেক্টিভ প্রেজেন্টেশনটা তুমি করবে সেটা ফসল, কিসের ফসল? পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট এফার্টস অ্যান্ড প্র্যাকটিস, তুমি যে ক্রমাগত চেষ্টা করে গেছো, প্র্যাকটিস করে গেছো তার ফসল। তাহলে প্রথমে আর, তারপরে কিউ, তারপরে পি। সো অপশন সি হবে রাইট আনসার। দি আর্ট অফ এফেক্টিভ প্রেজেন্টেশন ইজ দি ফ্রুট অফ persistent efforts and practice. Option C is the correct answer. Question number 23, rearrange the parts of the sentence in correct order. প্রথমে রয়েছে a dictionary এবং সবার শেষে রয়েছে is given। ডিকশনারি সম্পর্কে বলা হচ্ছে এই যে প্রথমের পার্টটুকু a dictionary এটা ফিক্সড, পরে সবার লাস্টে 6 নম্বরে রয়েছে is given, এটাও ফিক্সড। মাঝখানে পি কিউ আর এস সঠিকভাবে সাজিয়ে একটা কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। বলছে পিতে বলছে অ্যারেঞ্জড ওয়ার্ডস, সাজিয়ে রাখে ওয়ার্ডগুলোকে। অ্যাবাউট হুইচ ইনফরমেশন, যার সম্পর্কে ইনফরমেশন। কন্টেইনিং অ্যালফাবেটিক্যালি, এর মধ্যে রয়েছে অ্যালফাবেটিক্যালি। ইজ আ বুক, একটা হয় বই। তাহলে বিষয়টা হচ্ছে কি বলো, যে ডিকশনারিটা আসলে তো একটা বই, তাহলে ডিকশনারি ইজ আ বুক। যখন তুমি এস দিয়ে শুরু করছো, ডিকশনারি ইজ আ বুক, অবশ্যই একটা ডিকশনারি, একটা অভিধান, একটা বই, তাহলে প্রথমে এস দিয়ে তোমাকে শুরু করতে হবে। আর যখনই তুমি এস দিয়ে শুরু করো তখন এ আর বি কাটা হলো, কারণ
সি এবং ডিতে একমাত্র এস দিয়ে শুরু আছে। ঠিক আছে, এরপরে দেখো দুটো অপশনেই কিউ সবার লাস্টে আছে, তার মানে অ্যাবাউট হুইচ ইনফরমেশন, তাহলে লাস্টে কিউ পেয়ে গেলাম। অ্যাবাউট হুইচ ইনফরমেশন, যার সম্পর্কে ইনফরমেশন ইজ গিভেন, ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে কিউ এর পরে কিন্তু 6 মিলে গেল। ঠিক আছে, তাহলে প্রথমে এস পরে কিউ, দুটো অপশনেই তাই আছে। এবার দেখো কি বলছে, আ ডিকশনারি ইজ আ বুক, তারপরে দেখো বলছে কন্টেইনিং অ্যালফাবেটিক্যালি, এটা হবে না তুমি বলবে যে অ্যারেঞ্জড ওয়ার্ডস, মানে ডিকশনারি ইজ এ বুক অ্যারেঞ্জড ওয়ার্ডস, না মিলছে না। তাহলে তোমাকে বলতে হবে এই বইটার মধ্যে কি আছে, যে বইটার মধ্যে কন্টেইনিং, এখানে একটা পার্টিসিপল যুক্ত করতে হচ্ছে। তাহলে আ ডিকশনারি ইজ এ বুক কন্টেইনিং অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জড ওয়ার্ডস, মানে তুমি এবিসিডি করে পরপর শব্দগুলোকে সাজানো হচ্ছে অ্যারেঞ্জড ওয়ার্ডস, তাহলে অ্যালফাবেটিক্যালি পরে অ্যারেঞ্জড ওয়ার্ডস আসছে। কিভাবে সাজানো, তাহলে সঠিক উত্তর হবে এস আর পি কিউ, অপশন সি হবে রাইট আনসার। আ ডিকশনারি ইজ আ বুক containing alphabetically arranged words about which information is given, সেই সমস্ত শব্দ যার সম্পর্কে, দেখো ওয়ার্ডস এর পরে কিন্তু অ্যাবাউট হুইচ আসছে, কারণ এখানে সাবক্লজটা এখান থেকে শুরু হচ্ছে। সো সঠিক উত্তর হবে অপশন সি। Question number 24, rearrange the parts of the sentence in correct order. PQRS, adventure programs, adult programs, more than, children watch. সাবজেক্ট দেখো এবং ভার্ব খুঁজতে হবে, সাবজেক্ট ভার্ব খুঁজতে হবে। দেখো এস অপশনে সাবজেক্ট ভার্ব দুটো পাশাপাশি, চিলড্রেন ওয়াচ, তাহলে এস দিয়ে শুরু করতে হবে, চিলড্রেন ওয়াচ। যখনই এস দিয়ে শুরু করবে বুঝতে পারো তখন এ আর সি বাদ চলে গেল, কারণ একমাত্র বিতে এবং ডিতেই এস দিয়ে শুরু আছে। তাহলে চিলড্রেন ওয়াচ, তারা দেখে, কি দেখে? চিলড্রেন ওয়াচ অ্যাডাল্ট প্রোগ্রাম না অ্যাডভেঞ্চার প্রোগ্রাম? অবশ্যই অ্যাডভেঞ্চার প্রোগ্রাম দেখবে বাচ্চারা। তাহলে এস এর পরে পি হবে, দেখো দুটো অপশনই এস এর পরে পি রয়েছে, তাই তো? তাহলে এস এর পরে পি হলো, অর্থাৎ চিলড্রেন ওয়াচ অ্যাডাল্ট প্রোগ্রামস মোর দ্যান, বেশি দেখে, কার থেকে? মোর দ্যান অ্যাডাল্ট প্রোগ্রাম, তাহলে অ্যাডভেঞ্চার প্রোগ্রাম মোর দ্যান অ্যাডাল্ট প্রোগ্রামস, তাহলে তারপরে কিন্তু এখানে আমি 4 বসাচ্ছি, তাহলে এস পি অর্থাৎ চিলড্রেন ওয়াচ অ্যাডভেঞ্চার প্রোগ্রাম, তারপরে আর মোর দ্যান অ্যাডাল্ট প্রোগ্রামস, তাহলে এস পি আর কিউ, অপশন বি হবে রাইট আনসার। বাচ্চারা দেখে অ্যাডভেঞ্চার প্রোগ্রাম মোর দ্যান, অনেক বেশি দেখে, কার থেকে বেশি দেখে? অ্যাডাল্ট প্রোগ্রামের থেকে। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড রেস্ট্রেইনড। রেস্ট্রেইনড শব্দটা সিনোনিম কি হবে? সেলফ অ্যাকসেপ্টেন্স, সেলফ অ্যাপ্রেজাল, সেলফ এস্টিম, সেলফ কন্ট্রোল। রেস্ট্রেইনড মানে হচ্ছে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ। বলছে সেলফ অ্যাকসেপ্টেন্স, নিজেকে স্বীকার করে নেওয়া, সঠিক হচ্ছে না। সেলফ অ্যাপ্রেজাল, নিজের প্রশংসা, সঠিক হচ্ছে না। সেলফ এস্টিম, আত্মসম্মান, এটাও সঠিক হচ্ছে না। রাইট আনসার হবে অপশন ডি, সেলফ কন্ট্রোল, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ। রেস্ট্রেন্ট মানে হচ্ছে নিজের উপর নিজের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকা। সো অপশন ডি হবে রাইট আনসার, সেলফ কন্ট্রোল। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আউট অফ 25 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর তোমরা করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।